ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 9-এর ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা বলি যে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে এবং আমার পাশে এইভাবেই থাকবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে তাদের বলছি করবে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ক্লাস 9-এর ইতিহাসের 3rd চ্যাপ্টার, তোমার জার্মানি ঐক্য আন্দোলন। আমি আগের ভিডিওতে ইটালির ঐক্য আন্দোলন নিয়ে আলোচনা করেছি। ইটালির ঐক্য আন্দোলন তোমরা ভিডিও দেখেছ। ইটালি যেমন দেশটি পরাধীন ছিল, শুধু ভৌগোলিক সংঘাতেই ছিল, তেমনি জার্মানি রাষ্ট্র পরাধীন ছিল এবং জার্মানি ভৌগোলিক সংজ্ঞায় ছিল। জার্মানি পরাধীন দেশ ছিল। এই জার্মানির উপর অস্ট্রিয়ার প্রাধান্য ছিল। জার্মানি এর উপর অস্ট্রিয়ার প্রাধান্য ছিল। আমরা জার্মানির ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য ছিল। অস্ট্রিয়ার রাজবংশ জার্মানি কে শাসন করেছে। অস্ট্রিয়ার রাজবংশের অধীন জার্মানি অতীতে 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এই রাজ্যগুলি পরস্পর বিরোধী দ্বন্দ্বে লিপ্ত ছিল, তাদের মধ্যে একতা ছিল না, যার ফলে অস্ট্রিয়ার রাজবংশ জার্মানির এই 300 ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে শাসন করতে সক্ষম হয়েছে। এক কথায় জার্মানির এই 300টি ক্ষুদ্র রাজ্য অস্ট্রিয়ার উপনিবেশ ছিল। যেমন তোমরা জানো যে ভারত ব্রিটিশের বা ইংরেজদের উপনিবেশ ছিল 190 বছর ধরে, তেমনি জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির উপরে অস্ট্রিয়ার উপনিবেশ ছিল। তো তোমরা জানো যে ফরাসি বিপ্লবের আগে জার্মানির রাজ্যগুলির উপর অস্ট্রিয়ার আধিপত্য ছিল, অস্ট্রিয়ার শাসন নিয়েছিল। কিন্তু ফরাসি বিপ্লব যখন হলো, ফরাসি বিপ্লবের ভাবধারা জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি জনগণের মধ্যে প্রসারিত হয়, সঞ্চারিত হয়। জাতীয়তাবাদের ভাবধারা, অর্থাৎ ভূখণ্ডকে ভালোবাসতে শেখা এবং বিদেশি উপনিবেশিক শক্তি অস্ট্রিয়ার প্রতি একটা বিরূপ মনোভাব সৃষ্টি হওয়া, এরকম একটা ভাবনা ফরাসি বিপ্লবের আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে জার্মানির 300 রাজ্যের জনগণের মধ্যে দেখা দিয়েছিল। তারপর আমরা দেখলাম নেপোলিয়ন বোনাপার্ট, তিনি সম্রাট হয়েছেন। তিনি একনায়কতান্ত্রিক শাসক, তিনি সাম্রাজ্যবাদী। তিনি জার্মানির এই 300টা রাজ্যকে আক্রমণ করে এবং অস্ট্রিয়ার হাত থেকে জার্মানির এই 300টি রাজ্যকে স্বাধীন করে এই 300টি রাজ্যের পরিবর্তে 39টি রাজ্যে বিভক্ত, 39টি রাজ্য গঠন করে। অর্থাৎ 300টিকে এক জায়গায় করে, এক জায়গায় ঠিক নয়, 39টা জায়গায় ভাগ করে 39টা রাজ্য সৃষ্টি করে কে? নেপোলিয়ন বোনাপার্ট। এবং এই সময়ে জার্মানিতে তোমার আধুনিক যে জাতীয়তাবাদ, আধুনিক যে দেশপ্রেম, জাতীয়তাবাদী ভাবনা এই 39টি রাজ্যের জনগণের মধ্যে সৃষ্টি হয়। তবে এই 39টি রাজ্যের যে তোমার শাসন ছিল,
সেই শাসনগুলো নেপোলিয়ন বোনাপার্টের দ্বারা নিয়ন্ত্রিত। তবে ফরাসি বিপ্লবের আগে অস্ট্রিয়ার যে রাজবংশ ছিল সেটা প্রতিক্রিয়াশীল স্বৈরাচারী রাজবংশ। তার জায়গায় নেপোলিয়নের দ্বারা গঠিত 39টি রাজ্যের যে রাজতন্ত্র সেটা কিন্তু অনেকটা ভালো এবং গণতান্ত্রিক ভাবধারা তোমার সৃষ্টি হয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট এই 39টি রাজ্যের জনগণের মধ্যে তোমার পরোক্ষভাবে জাতীয়তাবাদের ভাবনা সৃষ্টি করেছে। তো জার্মানির এমন একটা অবস্থাতে আমরা দেখব যে প্রথম পয়েন্টে আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করি যে ভিয়েনা কংগ্রেস। তোমরা এটা জানো যে 1815 সালে ভিয়েনা কংগ্রেস অস্ট্রিয়ার মানে আধিপত্য ছিল। ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি ক্যাসালরি ছিলেন, রাশিয়ার প্রতিনিধি প্রথম আলেকজান্ডার উপস্থিত ছিলেন, প্রাশিয়ার রাজা উপস্থিত ছিলেন, ফ্রান্সের ট্যালিরাও উপস্থিত ছিলেন এবং অস্ট্রিয়ার রাজধানীতে যেহেতু এই সম্মেলন ভিয়েনাতে, এখানেকার প্রধানমন্ত্রী বিসমার্ক এখানে উপস্থিত ছিলেন এবং এই ভিয়েনা কংগ্রেসের নিয়ন্ত্রণ করার ক্ষমতা, কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বিসমার্কের হাতেই ছিল। বিসমার্ক এই জার্মানিতে যেহেতু একসময়ে বিসমার্ক বললে ভুল হবে, মেটারনিকের হাতে ক্ষমতা ছিল। ভিয়েনা কংগ্রেসের মূল ক্ষমতা তোমার মেটারনিকের হাতে ছিল, বিসমার্ক নয়, আমি পরে ভুল হয়েছে, তো জার্মানির ভিয়েনা কংগ্রেসের মানে যে সিদ্ধান্ত, সেটা কিন্তু জার্মানিকে পুনরায় সেখানে প্রতিক্রিয়াশীল শাসন প্রতিষ্ঠিত করা এবং জার্মানিতে জাতীয়তাবাদের বিকাশ না ঘটে, দেশপ্রেম যাতে সৃষ্টি না হয়, তার ব্যবস্থা ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে অস্ট্রিয়া করেছে এবং জার্মানি তোমার যে রাজ্যগুলি ছিল সেগুলি রাজ্যগুলিকে আবার অস্ট্রিয়া তার নিয়ন্ত্রণে এনেছে। তাহলে আমরা দেখছি যে জার্মানি কিন্তু যে পরাধীন ছিল, সেখানে যে জাতীয়তাবাদের ভাবনা, জাতীয়তাবাদের সঞ্চার ঘটেছিল জনগণের মনে, যে পরিবর্তন, দেশপ্রেমের যে ধারণা সৃষ্টি হয়েছিল, সেই ধারণাকে ভিয়েনা কংগ্রেস নষ্ট করবার চেষ্টা করেছে। নাম্বার টু হচ্ছে জার্মানি যে ঐক্য আন্দোলন, সেখানে কি বাধা ছিল। আমরা আজকে জার্মানির ঐক্য আন্দোলন নিয়ে আলোচনা করছি, জার্মানি একটি স্বাধীন দেশে পরিণত হয়েছে তার আলোচনা করছি। তো 2 নম্বর পয়েন্টে আমরা বলবো যে জার্মানির ঐক্য সাধনে কি বাধা ছিল। বাধা তোমার ছিল যে রাজ্যগুলি, যেটা 39টা রাজ্য ছিল এবং কনফেডারেশন অফ রাইন যেটা নেপোলিয়ন বোনাপার্ট তৈরি করেছিলেন, সেটা অস্ট্রিয়ার নিয়ন্ত্রণে চলে আসে। কনফেডারেশন অফ রাইন যে প্রদেশগুলোকে নিয়ে গঠিত হয়েছিল, সেটা অস্ট্রিয়ার। তাহলে এটা একটা বড় বাধা যে তোমার এখানে রাজ্যগুলি কিন্তু মানে স্বাধীন হওয়ার একটা যে আগ্রহ, সেই আগ্রহ ছিল না। নাম্বার 2, জার্মানি ঐক্য আন্দোলনের আরেকটা বাধা হলো, 2 নম্বর বাধা হলো যে তাদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটা গভীর ছিল না, জাতীয়তাবাদের ভাবনা গভীর ছিল না। যেটা নেপোলিয়ন বোনাপার্ট জাতীয়তাবাদের ভাবনা সৃষ্টি করেছিলেন, সেই ভাবনাটাকে ধরে রাখতে পারেননি জনগণ। তা তোমার মেটারনিকের যে স্বৈরাচারী নীতি, সেই কঠোর দমন নীতির মাধ্যমে সেটাকে স্তব্ধ করে দিয়েছিলেন। এটা একটা বড় ব্যাপার, বাধা। 3 নাম্বার হচ্ছে যে অস্ট্রিয়ার কর্তৃত্ব। জার্মানির ঐক্য আন্দোলনের আর একটা বড় হলো যে অস্ট্রিয়ার কর্তৃত্ব অবলুপ্ত করতে হবে। অস্ট্রিয়া তো আধিপত্য বিস্তার করেছে জার্মানির উপর, তাহলে অস্ট্রিয়ার কর্তৃত্ব বিলুপ্ত করতে হবে, এটা একটা বড় বাধা। এবারে আমরা আলোচনা করব 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর প্যান জার্মানিজম। এটার মানে হলো কি, সর্ব জার্মানবাদ।
সর্বজার্মানবাদ। তোমরা জানো যে হেগেল, ভাববাদী চিন্তাবিদ হেগেল, তিনি জার্মানির দার্শনিক, বিখ্যাত দার্শনিক। স্টাইন জার্মানির দার্শনিক, হ্যাসার জার্মানির দার্শনিক, টিটসকে জার্মান দার্শনিক। এদের দ্বারা জার্মানির জনগণের মধ্যে একটা একতা বোধ সৃষ্টি হয়। আমরা আগেই বলেছি যে 39টা যে রাজ্য ছিল, সেই রাজ্যগুলির জনগণের মধ্যে একতা ছিল না। তো প্রত্যেকটা রাজ্যেরই একটা মানে রাষ্ট্রের প্রতি, রাজ্যের প্রতি জনগণের ভালোবাসা সৃষ্টি হলো আর কি। আমরা সমস্ত জার্মান জাতি, সব রাজ্য, ম্যাডেনা, বলোভিয়া, সমস্ত রাজ্যই হচ্ছে তোমার ডানজিক, হ্যাঁ, সমস্ত রাজ্যই হলো জার্মান রাজ্য। প্রাশিয়া হচ্ছে একটা বড় রাজ্য সব থেকে। তো সব রাজ্যের যে জনগণ, তারা প্রত্যেকেই জার্মানি। এই যে একটা ভাবনা, এই ভাবনার দ্বারা উদ্বুদ্ধ হওয়া, ন্যাশনালিজম গ্রো করা। আমরা একটা জাতি, জার্মান জাতি। আমরা 39টা রাজ্যে বাস করতে পারি, কিন্তু আমরা 39টা রাজ্যের জনগণই হচ্ছে জার্মান জাতি। আমরা ঐক্যবদ্ধ হব। একে বলা হয় প্যান জার্মানিজম, অর্থাৎ এটা হলো কে বলা হচ্ছে সর্বজার্মানবাদ। 39টা রাজ্যের প্রত্যেক রাজ্যের জনগণ যদি ভাবে আমরা জার্মানি, এবং জার্মানি ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে, একটা দেশে পরিণত হওয়া দরকার আছে। কেন অস্ট্রিয়া আমাদের উপরে এই উপনিবেশ স্থাপন করেছে? তা আমাদের মধ্যে যে প্রাশিয়া বড় রাজ্য, তাকে আমরা শ্রদ্ধা করি, আমরা মান্য করি, তার নেতৃত্ব আমরা মেনে নেব। তাহলে একে বলা হচ্ছে সর্বজার্মানবাদ বা প্যান জার্মানিজম। এই ধারণা জার্মান জনগণের মধ্যে, 39টা রাজ্যের জনগণের মধ্যে জেগে উঠেছিল। 4 নম্বর পয়েন্ট, এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, জার্মানির ঐক্য আন্দোলনের আগে দেখা দিয়েছিল। সেটা হলো জোলভারেন। জোলভারেন কি? শর্ট কোশ্চেন আসবে তোমাদের। জোলভারেন হচ্ছে শুল্ক সংঘ। শুল্ক সংঘ, দেখো, এই যে শুল্ক সংঘ 1819 সালে এটা প্রাশিয়ার নেতৃত্বে গঠিত হয়। প্রাশিয়া নেতৃত্ব দিয়েছে এই শুল্ক সংঘ। এই শুল্ক সংঘের মূল বক্তব্য কি? যে 1819 সালে আগে জার্মানির রাজ্যগুলিকে ব্যবসা করতে হলে ট্যাক্স দিতে হতো, শুল্ক দিতে হতো, কর দিতে হতো। এবার এই শুল্ক সংঘ গঠনের ফলে সেই শুল্ক অর্থাৎ ট্যাক্স তুলে দিল। ট্যাক্স কিছুটা রেখেছিল, অল্প। তার ফলে একটা রাজ্যের দ্রব্য আর একটা রাজ্যে চলাচল করতে সুবিধা হয়। তার ফলে কি হয়েছে? জার্মানির শিল্পের মালিক, জার্মানির যারা ব্যবসায়ী রাজ্যগুলির, তাদের সুবিধা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছে। এটা হলো জোলভারেন। এই শুল্ক সংঘ গঠনের মধ্যে দিয়েও তোমার জার্মানির জনগণের মধ্যে একটা অর্থনৈতিক, এটা একটা বিষয়। এটা ম্যাজেন, অর্থনীতিবিদ ম্যাজেনের নেতৃত্বে এটা করেছে, প্রাশিয়ার নেতৃত্ব দিয়েছে, কিন্তু ব্যক্তি অর্থনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ ম্যাজেন এটাকে তুলে ধরেছেন যে শুল্ক সংঘ অর্থাৎ শুল্কের যে প্রাচীর, সেটা ভেঙে দিতে হবে, বিভিন্ন রাজ্যের মধ্যে বাণিজ্য তাতে বাড়বে। এটা হলো জোলভারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে আমরা কি বলবো? 5 নম্বর হচ্ছে যে ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্টটা কি? ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট এরা জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছে। এখানে তোমরা জানো যে মেটারনিখ 1848 সালে ফ্রান্সে যখন ফেব্রুয়ারি বিপ্লব হলো, সেই ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব অস্ট্রিয়াতে এসে পড়ল। এবার অস্ট্রিয়াতে এসে যখন পড়ল, তখন মেটারনিখ ক্ষমতাচ্যুত হলো। এইবার জার্মানির যে ফ্রাঙ্কফুর্ট একটা জায়গা, সেখানে জাতীয়তাবাদীরা নির্বাচিত হয়ে, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে 586 জন সদস্য 1848 সালে একটা
পার্লামেন্ট, একটা সম্মেলন, একটা সংস্থা, আইনসভা গঠন করলো। এটা হলো ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। ফ্রাঙ্কফুর্টে এইটা ঘটনা ঘটেছিল। তোমরা জানো যে এখানে 1848 সালে যে ফেব্রুয়ারি বিপ্লব, মেটার্নিক তন্ত্রের অবসান ঘটেছে। সেখানে ফরাসি বিপ্লবের ফরাসি দেশে তোমার লুই ফিলিপ যে রাজতান্ত্রিক শাসন ছিল, সেই লুই ফিলিপের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের অবসান ঘটেছে এবং প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। তার প্রভাবে জার্মানির জাতীয়তাবাদী নেতারা এই ফ্রাঙ্কফুর্ট আইনসভা একটা গঠন করেছেন এবং এখানে যাতে তোমার জার্মান জাতীয়তাবাদ বিকশিত হয় তার ব্যবস্থা করেছেন। 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে আমরা দেখলাম, আমরা যে আলোচনা করলাম 5টা পয়েন্ট, এবার 6 নম্বর পয়েন্টে আমরা দেখব যে জার্মানি ঐক্য আন্দোলনে একটা বিরাট ভূমিকা পালন করেছেন বিসমার্ক। বিসমার্ক খুব বিচক্ষণ কূটনীতিবিদ, দূরদর্শী, ভবিষ্যতে কি হতে পারে তার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তার ছিল এবং কূটকৌশলী। তিনি 1862 সালে তিনি প্রাশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন। আর 1861 সালে প্রথম উইলিয়াম প্রাশিয়ার রাজা হয়েছে। প্রথম উইলিয়াম প্রাশিয়ার রাজা হন আর বিসমার্ক প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন বা প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন 1862 সালে। বিসমার্ক ক্ষমতায় এসেই তিনি জার্মানির 39টা রাজ্যকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করেন। তিনি প্রাশিয়ার প্রধানমন্ত্রী ঠিকই, তিনি মনে করেন যে প্রাশিয়ার নেতৃত্বে বাকি রাজ্যগুলিকে সংগঠিত করতে হবে, করে অস্ট্রিয়ার উপনিবেশিক শক্তিকে পরাজিত করতে হবে, এর জন্য যুদ্ধ করতে হবে। তার দেশকে স্বাধীন করবার জন্য যে নীতি তিনি গ্রহণ করেছিলেন, সেই নীতি হলো ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, অর্থাৎ রক্ত ও লৌহ নীতি, যুদ্ধ নীতি। যুদ্ধ না করে তোমার জার্মানিকে স্বাধীন করা যাবে না। তাহলে যুদ্ধ যদি করতে হয় সামরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। তারপরে তিনি প্রধানমন্ত্রী হিসাবে রাশিয়ার সামরিক শক্তিকে বৃদ্ধি করবার পরিকল্পনা নেন। কিন্তু তার সঙ্গে প্রথম উইলিয়ামের মতবিরোধ হলো, যার ফলে বিসমার্ক প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিলেও কিন্তু তিনি ভাবলেন যে এভাবে তো দেশকে স্বাধীন করা যাবে না। তাই পুনরায় তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছেন এবং তিনি সামরিক শক্তিকে বৃদ্ধি করেছেন। রাজা নিয়মতান্ত্রিক রাজা ছিলেন, যার ফলে মূল যে ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই ছিল, তিনি প্রাশিয়ার সামরিক ক্ষমতাকে বৃদ্ধি করেন, সেনাবাহিনী বৃদ্ধি করেন, যুদ্ধ অস্ত্র বৃদ্ধি করেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা দেখছি যে বিসমার্ক তিনি রক্ত এবং লৌহ নীতির মাধ্যমে জার্মানিকে স্বাধীন করবার জন্য তিনি পরিকল্পনা যে যুদ্ধ আমাকে করতেই হবে। এবার আমরা দেখব যে জার্মানির উপরে শুধু অস্ট্রিয়ার প্রাধান্য নেই। তিনটি দেশ আমি এতক্ষণ বলেছি যে জার্মানির 39টা রাজ্যের উপর অস্ট্রিয়ার প্রাধান্য ছিল, তার আগে ছিল 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য, তার উপর অস্ট্রিয়ার প্রাধান্য ছিল। কিন্তু এখানে মনে রাখতে হবে যে জার্মানির এই 39টা রাজ্য ছাড়াও আরও অনেক ভূখণ্ড আছে, যেখানে তোমার অন্য দেশের আধিপত্য আছে, অন্য দেশের উপনিবেশ আছে। সেই অন্য দেশ দুটি হলো তোমার ডেনমার্ক একটা দেশ, ডেনমার্কের আধিপত্য, আর হচ্ছে ফ্রান্সের আধিপত্য। তা ফ্রান্স খুব শক্তিশালী রাষ্ট্র তখন এবং প্রতিবেশী, তাই ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করার আগেই বিসমার্ক ছোট শক্তি দুটিকে যুদ্ধ করে পরাজিত করার পরিকল্পনা নিলেন। এইভাবে তিনি প্রস্তুতি নিয়ে তিনি প্রথমেই ডেনমার্কের বিরুদ্ধে 1864 সালে যুদ্ধ ঘোষণা করলেন। আমরা আরেকটু এখানে বলে নিই যে বিসমার্ক 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ করেন। 3টি যুদ্ধ, 1 নম্বর হচ্ছে ডেনমার্কের বিরুদ্ধে 1864 সালে যুদ্ধ করেন,
1866 সালে অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রাশিয়ার যুদ্ধ, প্রাশিয়ার যুদ্ধ বলা হয় একে, বা 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়, এইটা যুদ্ধ করেন। আর 3 নাম্বার যুদ্ধ হলো ফ্রাঙ্কো প্রাশিয়া। ফ্রাঙ্কো মানে কি, ফ্রান্স আর প্রাশিয়া, বিসমার্কের যে রাজ্য, জার্মানির সবথেকে বড় রাজ্য আর কি, এবং শক্তিশালী রাজ্য, এই যুদ্ধ, ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ। 1870 সালে সেডানের যুদ্ধ। এই 3টি যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে। এবার আমরা প্রথমেই ডেনমার্কের বিরুদ্ধে 1864 সালে যুদ্ধ নিয়ে আলোচনা করব। বিসমার্ক ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এই যুদ্ধের সময় তিনি অস্ট্রিয়াকে সঙ্গ নিয়েছিলেন। অস্ট্রিয়াকে তিনি তার বিরুদ্ধে যে যুদ্ধ করবে এরকম মনোভাব তিনি প্রকাশ করেননি। তিনি অত্যন্ত কূটকৌশলী এবং বিচক্ষণ। সেইভাবে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করে ডেনমার্ককে পরাজিত করেন। হ্যাঁ, ডেনমার্কের পরাজিত করেন। ডেনমার্কের উপনিবেশ ছিল 2টি জার্মান রাজ্যে, একটা হলো স্লেজভিগ আর একটা হচ্ছে হলস্টিন ও স্লেজভিগ। এই দুটো স্থান তোমার ডেনমার্কের কাছ থেকে বিসমার্ক যুদ্ধ করে দখল করে নেন। তবে এই দুটি স্থানে স্লেজভিগ এবং হলস্টিনের উপর ডেনমার্কের কিছু অধিকার দেন, কিছু সুযোগ সুবিধা দেন। একটা চুক্তি হলো, এটা হলো গ্যাস্টিনের চুক্তি। হ্যাঁ, এই 1864 সালে এই গ্যাস্টিনের চুক্তি বা সন্ধির দ্বারা তোমার ডেনমার্ককে স্লেজভিগ এবং হলস্টিনের উপর কিছু অধিকার ছেড়ে দেন। তার কারণ হচ্ছে বিসমার্কের উদ্দেশ্য ছিল যে ডেনমার্ককে আমার পরবর্তী যুদ্ধে সহযোগিতা পেতে হবে। তারপর 1866 সালে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এবার গ্যাস্টিনের চুক্তি অনুযায়ী তোমার ডেনমার্ক বিসমার্ককে সহযোগিতা করেন, অর্থাৎ প্রাশিয়াকে সহযোগিতা করেন। এইবার 7 সপ্তাহ 7 উইক যুদ্ধ হলো তোমার বিসমার্কে। এই যে বিসমার্ক, একটা কথা কি, বিসমার্কের যে মতাদর্শ সেটা হলো রাজতান্ত্রিক মতাদর্শ। তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। তিনি বলেন যে সাংবিধানিক উপায়ে দেশকে স্বাধীন করা যাবে না, তাই তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসিকে গ্রহণ করে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা দেখেছি যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করেই তিনি ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করে ডেনমার্ককে পরাজিত করেছেন এবং স্লেজভিগ হলস্টাইন দখল নিয়েছেন। তারপর 7 সপ্তাহ অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে তোমার এটাকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়, এটাকে শ্যাডোয়ার যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেছেন। কিন্তু অস্ট্রিয়াকে পরাজিত করে বিসমার্ক পরাজিত শত্রুর প্রতি দুর্ব্যবহার করেননি। তার কারণ অস্ট্রিয়ার সহযোগিতা ভবিষ্যতে দরকার, এটা তিনি উপলব্ধি করেছিলেন। তার কারণ ফ্রান্সের বৃহৎ শক্তি, ফ্রান্সের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে, তাহলে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করার সময় অস্ট্রিয়াকে আমার প্রয়োজন। এইবার ইটালি কিন্তু শ্যাডোয়ার যুদ্ধে প্রাশিয়াকে সমর্থন করেছে, বিসমার্ককে সমর্থন করেছে। তার কারণ ইটালি তোমার এই প্রাশিয়া যুদ্ধে প্রাশিয়াকে সাহায্য করে, বিসমার্ককে সাহায্য করে সেখান থেকে একটা ফায়দা পেয়েছে, অর্থাৎ ভেনিস নগরী পেয়েছে। এইবার ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করে অস্ট্রিয়ার প্রাশিয়ার পক্ষ হয়ে যদি ইটালি যোগ দেয় তাহলে রোম নগরী পাবে, এবং বাস্তবে আমরা দেখলাম তাই পেয়েছে। এবার অস্ট্রিয়ার সঙ্গে তোমার প্রাগের সন্ধি হলো, এই প্রাগের সন্ধি অনুযায়ী অস্ট্রিয়ার প্রতি সদাই ভালো ব্যবহার দেখান এবং অস্ট্রিয়াকে অনেক সুযোগ সুবিধা দেন, এবং ভবিষ্যতে অস্ট্রিয়ার অনেক দায়িত্ব গ্রহণ করবে, এই প্রতিশ্রুতি প্রাগের সন্ধির মাধ্যমে বিসমার্ক অস্ট্রিয়াকে দিয়েছিল। এবার পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন বিসমার্ক। তিনি 1870 সালে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করলেন, এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তিনি ডেনমার্কের সহযোগিতা পেয়েছেন, অস্ট্রিয়ার সহযোগিতা পেয়েছেন এবং ইটালির সহযোগিতা পেয়েছেন। ইটালি সহযোগিতা করেছে কারণ ইটালির রোম নগরী তখন ইটালির ঐক্যবদ্ধ ইটালির মধ্যে আসেনি, তাই ইটালি তোমার প্রাশিয়াকে অর্থাৎ বিসমার্ককে সমর্থন করেছে ফ্রান্সের বিরুদ্ধে। এটা হলো ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ। তো এখন
ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করার সময় ফ্রান্স আগে আক্রমণ করবে একটা এক্সকিউজ অর্থাৎ অজুহাত করবার চেষ্টা করেছেন। অজুহাত কি? তোমার এটা একটা এমস টেলিগ্রাফ নামে একটা টেলিগ্রাম আছে। সেটা কি যে ফ্রান্সের রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিতি তাকে জার্মানির এমস নামক স্থানে পাঠান। এমসে কেন পাঠান? এমসে রাজা প্রথম উইলিয়াম অবস্থান করছিলেন। ওখানে একটা কি বলবো, তিনি বেড়াতে গিয়েছিলেন। হ্যাঁ, তোমার এমস নামক জায়গাতে একটা সামুদ্রিক জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য আছে। সেখানে প্রথম উইলিয়াম তোমার প্রাশিয়ার রাজা সেখানে ছিলেন। সেখানেই কাউন্ট বেনেদিতিকে অর্থাৎ ফ্রান্সের যে রাষ্ট্রদূত তৃতীয় নেপোলিয়ন পাঠিয়েছিলেন। এবার এমসে ওখানে কথাবার্তা হয়েছে। এবার রাজা মানে তোমার ফ্রান্সের যে প্রতিনিধি কাউন্ট বেনেদিতি তাকে তার যে দাবি সহযোগিতা করবার দাবি, বা তোমার ফ্রান্সের বিরুদ্ধে প্রাশিয়া যুদ্ধ করবে না, এরকম একটা আলোচনা। সেই আলোচনাতে প্রথম উইলিয়াম কিন্তু রাজি হননি। এইবার টেলিগ্রামে প্রধানমন্ত্রী বিসমার্ককে এই ঘটনাটা জানালেন যে আমার কাছে কাউন্ট বেনেদিতি ফরাসি রাষ্ট্রদূত এসেছিল, কিন্তু আমার সহযোগিতা বা যে পারপাসে এসেছিল আমি তা করতে পারিনি, আমি রাজি হইনি, এটা আপনাকে অবগত করলাম। বিসমার্ককে এই বলে টেলিগ্রাম করছে। এবার বিসমার্ক পরের দিন ওই টেলিগ্রামের কিছু শব্দ বাতিল করে দিয়ে তিনি খবরের কাগজে এটা প্রচার করেন। এতে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের কাছে গেল বক্তব্য। এতে মনে হয়েছে যে প্রাশিয়া আমার রাষ্ট্রদূতকে অপমান করেছে অর্থাৎ দুর্ব্যবহার করেছে আমার রাষ্ট্রদূতের সঙ্গে। তখন তৃতীয় নেপোলিয়ন অর্থাৎ ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন রেগে গেলেন এবং প্রাশিয়াকে আক্রমণ করলেন। একটা বিসমার্কের ছিল যে আমি যদি আক্রমণ করি ফ্রান্সকে, তাহলে ইউরোপের অন্যান্য রাষ্ট্র আমাকে দোষারোপ করবে। সেজন্য আমি চাইছি যে ইউরোপের অন্যান্য দেশ নিরপেক্ষ থাকুক বা আমাকে মনে মনে সাপোর্ট করুক, একটা নৈতিক মরাল সাপোর্ট আমার দরকার। সেই হিসাবে ফ্রান্সে অন্যায় করে এটা বোঝানোর জন্যে এমস টেলিগ্রাফকে তিনি নিজের মতো করে একটু চেঞ্জ করে এমনভাবে পরে খবরের কাগজে দেন যে ফরাসি রাষ্ট্রদূত কে অপমান করেছে, এটা ফরাসি সম্রাট ভাবলেন এবং আক্রমণ করে বসলেন। 1876 সালে এটাকে বলা হয় তোমার ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ, অর্থাৎ ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ। প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক এবং যুদ্ধ করে, এবং তার পক্ষে ছিলেন অস্ট্রিয়া। আমরা আগে বলেছি প্রাগের সন্ধি দ্বারা অস্ট্রিয়া প্রাশিয়াকে সাহায্য করবে। ডেনমার্কের সঙ্গে চুক্তি আছে চুক্তি, গ্যাস্টিনের চুক্তি। সেই চুক্তি আনি ডেনমার্ককে সাহায্য করেছে। এদিকে ইটালি তার রোম পায়নি, সেই কারণে ইটালিও বিসমার্ককে সাহায্য করেছে। তাহলে এতগুলো শক্তি জোট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করলো এবং ফ্রান্স কিন্তু পরাজিত হলো। তাহলে আমরা দেখলাম যে বিসমার্ক এইভাবে জার্মানি দেশটিকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করেছেন। এবার আমরা দেখলাম যে 1864 থেকে 1870 এই 6 বছরে 3টি যুদ্ধ করেছেন। ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি সফল হয়েছেন। অস্ট্রিয়ার বিরুদ্ধে শ্যাডোয়ার যুদ্ধে 7 সপ্তাহের যুদ্ধে তিনি সফল হয়েছেন, এবং ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধে অর্থাৎ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করে সেডানের যুদ্ধে তিনি সফল হয়েছেন। এইভাবে বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ একটা রাষ্ট্রে পরিণত করেছেন। দেখো, এই যে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা পরীক্ষায় আসতে পারে, তাহলে এটা করবে। আর কতগুলি ঘটনা এই প্রশ্নে মনে রাখবেন। জোলভারেন কি মনে রাখবেন, মনে রাখবে প্যান জার্মানিজম, প্যান জার্মানিজম, এটা সর্ব জার্মানবাদ বা প্যান জার্মানিজম, এটা মনে রাখবে। জোলভারেন মনে রাখবে
হ্যাঁ, এগুলো এমস টেলিগ্রাফ খুব ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন। এটা বইয়ে দেখবে, আমার ভিডিও শুনবে, তাহলে দেখবে যে তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে তোমার গ্যাস্টিনের চুক্তি কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল গ্যাস্টিনের চুক্তির শর্ত, সেখানে ডেনমার্ক সুযোগ সুবিধা পেয়েছে। তারপরে প্রাগের সন্ধি, অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার হয়েছিল, জার্মানি বলবে না, তখন প্রাশিয়ায় বলবে। তারপরে সেডানের যুদ্ধ, তারপরে তোমার একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র, 39টা রাজ্য সব এক জায়গায় হয়ে গেল, রাজ্য থাকলো কিন্তু একটা ঐক্যবদ্ধ দেশে পরিণত হলো। এবং ফ্রান্স এর কাছ থেকে যেসব সার উপত্যকা জার্মানির শিল্প অঞ্চল, এই সমস্তগুলি তোমার যেটা ফ্রান্সের দখলে ছিল, সেখান থেকে জার্মানি কেড়ে নিল। এবং বিসমার্ক প্রধানমন্ত্রী হলে। বিসমার্ক 1871 থেকে 1890, অর্থাৎ 20 বছর তোমার ক্ষমতায় থাকলেন। এবং তার যে বিদেশ নীতি, মারাত্মক বিদেশ নীতি, তিনি খুব কূটকৌশলী। 5টা দেশের মধ্যে সবসময় তিনি 2টি দেশের মধ্যে বিরোধ বাঁধিয়ে দিয়েছেন। 5টা দেশ হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন। এই রাষ্ট্রগুলিকে সবসময় নিজের পক্ষে 3টি রাষ্ট্রকে রেখেছেন, আর 2টো রাষ্ট্রকে বিরোধে লিপ্ত রেখেছেন। অর্থাৎ 2টো রাষ্ট্র যে বিরোধে, সেটা কিন্তু স্থায়ী না। মানে যে 2টোর মধ্যে একটাকে আবার পক্ষ নিয়েছেন, আবার যে 3টি পক্ষ ছিল তার মধ্যে থেকে একটাকে ওই আরেকটা দেশের মধ্যে বিরোধ বাঁধিয়েছে। এই হলো বিসমার্কের পররাষ্ট্রনীতি। এইভাবে বিসমার্ক জার্মানি ঐক্য আন্দোলনকে সফল করেছেন। আমরা বলবো যে বিসমার্ক একটা রাজতান্ত্রিক শাসনকে পছন্দ করেন। তিনি গণতান্ত্রিক সাংবিধানিক উপায়, নিয়মতান্ত্রিক পথে দেশকে স্বাধীন করা যাবে না। আমরা দেখেছি গান্ধীজির আদর্শ ছিল অহিংসার মাধ্যমে, সত্যাগ্রহের মাধ্যমে ভারতকে স্বাধীন করতে হবে। হ্যাঁ, এবং স্বাধীনতার দাবি অনেক পরে করেছিলেন। আমাদের ভারতের জাতীয় কংগ্রেস যেভাবে আন্ডারস্ট্যান্ডিং করে, বোঝাপড়া করে, ব্রিটিশ সরকারের সঙ্গে বোঝাপড়া করে ভারতের স্বাধীনতা লাভের চেষ্টা করেছে। এবং দ্বিতীয় মহাযুদ্ধে যে পরিস্থিতি, ইংল্যান্ডের দুর্বল অর্থনীতি, ইংল্যান্ডের সামরিক শক্তি একদম ভেঙে পড়ে, সেই পরিস্থিতিতে ইংল্যান্ড ভারতের স্বাধীনতা দিতে বাধ্য হয়। তাই ভারতের স্বাধীনতা তখন ভারত পেয়েছিল। এটা আমাদের সৌভাগ্য। কিন্তু আমরা দেখছি যে বিসমার্কের যে নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্ত এবং লৌহ নীতি, মানে যুদ্ধ নীতি, যুদ্ধ ছাড়া কোনো দেশ মানে আধিপত্য স্থাপন করেছে এমন ভূখণ্ডকে ছেড়ে দেয়নি খুব, এবং উপনিবেশ স্থাপন করেছে এমন ভূখণ্ডকে ছেড়ে দেয়নি কেউ। সাম্রাজ্য বিস্তার করেছে, নিজের সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেছে অন্য দেশের সাম্রাজ্যকে। সুতরাং এই জায়গাটায় দাঁড়িয়ে বিসমার্কের যে ভূমিকা জার্মানির ঐক্য আন্দোলনের, এটা কিন্তু বিরাট ব্যাপার। আর সেখানে তোমাদের পরোক্ষভাবে বলবে যে জাতীয়তাবাদ সৃষ্টি, নেপোলিয়ন বোনাপার্টেরও পরোক্ষভাবে জাতীয়তাবাদ জার্মানির রাজ্যগুলির মধ্যে চেষ্টা হয়েছিল। আসলে দেশের মানুষ যদি দেশকে ভালো না বাসে এবং যথাযথ যদি নেতৃত্ব না থাকে, তাহলে কিন্তু দেশকে স্বাধীন করা যাবে না। সেখানে আমরা জোলভারেনেরও অবদান আছে, এটা আমরা বলবো। জোলভারেন তো এমস টেলিগ্রাফ তখন রাজনীতির খাতিরে খুব প্রয়োজন ছিল, নিরপেক্ষ বিচারে রাজনৈতিক স্বাধীনতার জন্যে যেটা করার দরকার, কূটকৌশল প্লাস শক্তি প্রয়োগ, সামরিক শক্তি প্রয়োগ, এর মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন বিসমার্ক। তাই জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে জার্মান একটা দেশ, যে জার্মান পরবর্তীকালে তোমরা দেখবে, আমি ভিডিও বানাবো পরে, যে বিসমার্কের পরে কাইজার দ্বিতীয় উইলিয়াম তোমার ক্ষমতায় এসছেন, কাইজার উপাধি পেয়েছিল। এখানে এটা জার্মানির এটা রাজার মানে নিয়ম, শাসক হিসাবে যে কাইজার উপাধি, দ্বিতীয় কাইজার উইলিয়াম তিনি ক্ষমতায় এসে জার্মানি প্রথম মহাযুদ্ধে একটা বিরাট ভূমিকা পালন করেছিল। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয়, বিকৃত জাতীয়তাবাদ সৃষ্টি হয়, জাত্যাভিমান
হ্যাঁ, জাতির শ্রেষ্ঠত্ব এটা সৃষ্টি হয় শুধু জার্মানিতে না, অনেকগুলো দেশে। আমরা প্রথম মহাযুদ্ধে যখন কারণ আলোচনা করবো আমি পরে জানাবো। আর এই জার্মানিতে তোমার যে গণতান্ত্রিক সরকার, তোমার দ্বিতীয় কাইজার উইলিয়ামের পরে উইমার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উইমার গণতান্ত্রিক সরকার টিকেনি। সেখানে নাৎসিবাদ মানে সৃষ্টি হয়েছে। নাৎসিবাদী পার্টি হিটলার তৈরি করেছিলেন। হ্যাঁ, হিটলারের উপরে আমি আলাদা ভিডিও বানাবো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ভিডিও বানাবো। এবং হিটলার উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন। আবার ভার্সাই চুক্তি তোমার দ্বিতীয় মহাযুদ্ধের জন্য কারণ। হিটলারের যে ভূমিকা, হিটলারের যে মারমুখী একটা ভূমিকা, জার্মানি জাতিকে ওই একটা চাঙ্গা করার যে ভূমিকা, জার্মানি জাতি আমার তা ভার্সাই চুক্তির প্রতিশোধ নেবে কী করে, তার যে মানসিকতা সেটা সৃষ্টি করার ক্ষেত্রে হিটলারের বিরাট ভূমিকা আছে। এই হলো জার্মানির ইতিহাস। আমরা পরবর্তীকালে এই আরও ভিডিও বানাবো। তোমরা এইগুলো এই ভিডিওটা ভালো করে দেখবে এবং আমার পাশে থাকবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি।